আসসালামাইকুম, চলে আসলাম দ্বিতীয় দিনের মতো। আজকে আমরা যাব হচ্ছে এখানকার একটা ট্যুরিস্ট বাস, জনপ্রতি 700 টাকা করে প্রায় একটা স্পট ঘুরায় নিয়ে আসে। তো সেই ট্যুরিস্ট বাসে করে আজকে রওনা করব। বাস আসলে সরাসরি কক্সবাজার সুগন্ধা থেকে এখানে প্রথমে চাঁদের গাড়ি বলে আসলে স্থানীয় ভাষায়। এই গাড়ি যাবে রেজুখাল পর্যন্ত। আর রেজুখাল একটা সরু ব্রিজ এবং এটা না হয় আর কি ভারী লোড নিতে পারে না, এই জন্য ওখান পর্যন্ত যাওয়ার পরে হেঁটে ব্রিজ পার হইতে হবে। ওই পারে আমাদের টুরিস্ট বাসটা থাকবে, ছাদকুল্লা বাস। এই বাসে করে থেকে ভালো বিচ ভিউ পাওয়া যায় না সম্ভবত। তো আর কি চলেন দেখি কি দেখা। আমরা যাচ্ছি স্পটের দিকে। ওখানে বিআরটিসির যে ট্যুরিস্টের জন্য আলাদা একটা জায়গা আছে, যেখান থেকে আর কি আমাদের কাগজ জমা দিয়ে তারপরে উঠতে হবে ট্যুরিস্ট বাসে। আশা করছি চমৎকার একটা দিন কাটবে। আসলে চট্টগ্রামের যে মেরিন ড্রাইভ রাস্তা সারা বাংলাদেশের মানুষই জানে, এটা অত্যন্ত সুন্দর এবং চমৎকার জায়গা। আর সঠিকভাবে যদি আপনারা ট্যুর প্ল্যানিং না করেন, সেই ক্ষেত্রে আসলে যে সমস্যাটা হয়, সবগুলো স্পট ভিজিট করা যায় না। আবার এটাও ঠিক, একদিনে 6-7টা স্পটে ভিজিট করলে সব জায়গাতে আপনি দীর্ঘ সময় থাকতেও পারবেন না। কিন্তু একসাথে এই সবগুলো স্পট কাভার করার জন্য যে টুরিস্ট বাসগুলো রয়েছে, এগুলো খুব বেস্ট বলতে হবে, কারণ টুরিস্ট বাসের মাধ্যমেই আপনি সবগুলো জায়গা কাভার করতে পারবেন। তো চলুন যাই স্পটে, তারপরে দেখা যাবে কী হয়। এটা হচ্ছে আমাদের প্রথম স্পট। এটা টুরিস্ট বাসে যাওয়ার উদ্দেশ্যে চাঁদের গাড়ি পর্যন্ত দিয়ে এই পর্যন্ত আসছি অ্যাকচুয়ালি। তো দেখতে পাচ্ছেন প্রথম স্পটের নামটা এখনও জিজ্ঞেস করি নাই, পরে জেনে নেব। এটা হচ্ছে বিচের ঠিক পাশেই, একদম সমুদ্রের পাশে। এই জায়গাগুলোতে একদম খালি থাকে, দেখতেই পাচ্ছেন। অসাধারণ, মানুষজন নামতেছে। আমরাও কিছু ছবি টবি তুলে নেব, আর পর্যায়ক্রমে থাকবেন আমাদের সাথে। আস্তে আস্তে আমরা সবগুলো স্পট দেখাবো। হিমছড়ির সামনে এইমাত্র জিজ্ঞেস করে জানলাম, সমুদ্রের গর্জন আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, বাট একদম সমুদ্রের পাড়ের সাথে এটা, মানে অসাধারণ। এখানে মানুষজনের ভিড় একেবারেই নাই। এটা যেহেতু কক্সবাজার শহর থেকে 15 কিলোমিটার দূরে, আমরা চাঁদের গাড়ি করে এই জায়গায় আসছি। আর চারপাশের ভিডিও উল্টা সাইডে দেখেন, এটা হচ্ছে হিমছড়ি পাহাড়, আর এই হচ্ছে আমাদের চমৎকার সমুদ্র। তো আজকে আসলে সারাদিনই আমরা ট্যুরিস্ট প্যাকেজের মাধ্যমে এটা অবগাহন করি। তো দেখতে থাকুন আমাদের সাথে, দেখি কি হয়। আসলে ট্যুর প্ল্যান করতে গেলে সবসময় খেয়াল করতে হয় যে আসলে কীভাবে সারাদিন কাটাবেন, আগে থেকে জানানো থাকলে আসলে হয় না। হিমছড়ির সামনে এই স্পটটাতে দেখতে পাচ্ছেন, এখানে যেহেতু মানুষ কম আসে, এটা কক্সবাজার শহর থেকে একটু দূরে, ধরেন আনুমানিক 15 কিলোমিটার। তো এই জায়গাতে সমুদ্র ক্লিন বলা যায়, কারণ এখানে মানুষের ইয়ে কম। সাগর দেখতে পাচ্ছেন। আর ঠিক উল্টা সাইডে এই জায়গাটা এই কারণেই মনে হয় একটু হিমছড়ি উদ্যান, যেখানে উপরে একদম উপরে স্পটে উঠলে সেখান থেকে আবার সমুদ্রের দৃশ্যটা দেখা যায়। তো আমরা আর উপরে উঠিনি, বরঞ্চ আমরা কাছ থেকে সমুদ্রটা অবগাহন করছি। আপনারা দেখতে থাকেন আমার সাথে। এখানে আসলে পর্যটকরা যখন কক্সবাজারে আসেন, তখন এই জায়গাটাতে আসেন কোনো টুরিস্ট বাস অথবা সিএনজি অথবা চাঁদের গাড়ি অথবা অটোরিকশা, বিভিন্ন উপায় আছে, আসলে বিভিন্নভাবে এখানে আসেন। আসলে আগে যেটা বলছিলাম, যে কক্সবাজার আসলে অথবা আপনি যখন কক্সবাজার ট্যুর করবেন, দ্বিতীয় দিন অবশ্যই মেরিন ড্রাইভটা আপনার ট্যুর প্ল্যানে অবশ্যই থাকা দরকার। আর মেরিন ড্রাইভে যাওয়ার জন্য আপনি যে হোটেলে অবস্থান করেন, সেখানে বিভিন্ন ধরনের যানবাহনের যারা আছেন ড্রাইভাররা, তারা প্যাকেজ আপনাকে বলতে থাকবে। তবে আমার কাছে মনে হয়
এক হচ্ছে মোটরসাইকেলে করে যেতে পারেন, অথবা টুরিস্ট বাসে করে গেলে তারা সব স্পটেই আপনাকে থামাবে, এবং খুব বেশি সময় অবশ্য দিচ্ছে না, 30 মিনিট। বাট সারাদিন অনেকগুলো স্পট যদি আপনি ভ্রমণ করতে চান, 30 মিনিট আসলে অনেক সময় সেই হিসেবে বিবেচনায়। আর ওভারঅল বলতে হবে যে আসলে সবারই কাজের ফাঁকে ফাঁকে একটা সময় ট্যুরের জন্য বার করা উচিত, কারণ জীবনটা আমাদের খুব বড় নয়। এই জীবনে সব কিছুরই দেখা আমাদের সুযোগ থাকা উচিত। আজকে আমরা সারাদিন অনেকগুলো স্পট ঘুরবো, সবগুলো এখন অবশ্য জিজ্ঞেস করিনি। সম্ভবত ইনানি, পাটুয়া টেক, টেকনাফ, 0 পয়েন্ট সবগুলো জায়গাতেই আমরা যাবো। তো পর্যায়ক্রমে সব জায়গার ভিডিও দেখাতে থাকবো। হিমচরি থেকে এই পর্যন্তই থাকুক, বাকিটা আমি এনজয় করি। আমাদেরকে ঠিক এই জায়গায় নামিয়ে দিয়েছে। চাঁদের গাড়ির মেয়াদ, মানে আমরা যে ট্যুরিস্ট বাসগুলো দিয়ে যাব, এই জায়গা থেকে ট্যুরিস্ট বাসগুলো আমাদেরকে পরবর্তী পর্যটন স্পটগুলো নিয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন সড়ক নির্মাণের কাজ চলতেছে। তো ট্যুরিস্ট বাসগুলো আসলে এই রেজুখালের যে ব্রিজটা আছে ওটা পার হতে অনেক সমস্যা হয়, তাই এইখান পর্যন্ত চাঁদের গাড়ি দিয়ে আমাদেরকে নিয়ে আসা হয়েছে। এরপর থেকে আমরা পরবর্তী স্পটগুলো এই ট্যুরিস্ট, সরকারি ট্যুরিস্ট বাস যেটা আছে এটার ফিস অত্যন্ত কম। আপনি চাঁদখোলা বাসে 700 টাকা করে যেতে পারবেন। আর বেসরকারি একটা আছে, ওটা খুবই ভালো মানের। ওখানে আপনার ওয়াশরুম আছে, 5 বেলা খাবার আছে, এবং বাসের ইয়েও অনেক সুন্দর। ওইটাতে আপনার পড়বে হচ্ছে 2300 টাকা। যারা অ্যাফোর্ড করতে পারবেন তারা বেসরকারিটাতে যেতে পারেন। আর যদি সরকারিটাতে একই সার্ভিস, বাট একটাই অসুবিধা, এখানে ওয়াশরুমের তো আপনার স্পটগুলোতে যাওয়ার পরে ওয়াশরুম ইউজ করতে পারেন। আর এখানে যে কিছুক্ষণ সময় যারা স্পটে এসে শুয়ে থাকতে পারবেন চাইলে, সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখানে ভাড়া হয় ঘন্টা প্রতি। তো আসলে ঘন্টা থাকার তো সুযোগ নেই, কারণ বাস চলে আসলে তখন চলে যেতে হয়। তো এই হচ্ছে এই স্পট, রেজুখাল স্পট বলা যায় এটাকে। এখান থেকে আমাদের বাস জার্নি শুরু হবে। তো যাক, পরবর্তী অংশের সাথেই থাকুন, কথা হবে পরে। ইনানি সি বিচে আমরা নামছি এখন। টুরিস্ট বাস থেকে নামাই দিচ্ছে 30 মিনিটের সময়। তো দেখাতে নিয়ে যাচ্ছি, নিয়ে যাবো আপনাদেরকে একদম সি বিচে। আমরা আসলে ছাতা নিয়ে আসছিলাম, কিন্তু ছাতা ভুলে রুমে ফেলে আসছি, তাই বাধ্য হয়ে একটা ক্যাব কিনতে হয়েছে। প্রচণ্ড রোদ থাকে, তো সমুদ্রের পাড়ে আসলে আপনি অবশ্যই বিবেচনা করবেন। এখানে টুরিস্টদের সহায়তার জন্য টুরিস্ট পুলিশ বক্স, হেল্পের জন্য আছে। চলে যাচ্ছি দেখানোর জন্য কর্নারে। অনেকগুলো রাইড আছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। মানুষ এই রাইডগুলো করে সাধারণত আনন্দের জন্য। আমি প্রথমে আগে আপনাদেরকে সি ভিউটাকে দেখাই দিচ্ছি, পরে অন্যান্য বিষয়গুলো হবে। ওই যে দূরে সাম্পান নদী দেখা যাচ্ছে, এটা মনে হয় সাম্পানি বলা হয়ে থাকে। তো এটাকে ইনানি সি বিচ বলে। এখানে এই যে দেখেন অনেকগুলো রাইড আছে। আপনি এখানে রাইড অবশ্যই দাম দর করে তারপরে রাইডে চলবেন, কারণ এখানে অনেক স্ক্যাম থাকে সাধারণত। আর আমি চলে যাচ্ছি আপাতত বিচে।
প্ল্যান ট্যুর থাকলে যেটা হয় আর কি, যদিও আপনি সব কিছু অত মন মতো দেখতে পারবেন না, কিন্তু মোটামুটি সবগুলো স্পট ভিজিট করা সম্ভব হয় প্ল্যান ট্যুর থাকলে। আর প্ল্যানিং ছাড়া আসলে যেটা হবে হয়, দেখবেন যে আপনি কোনো একটা জায়গা মিস করে গেছেন, অথবা যেখানে গেছেন সেখানে সারাদিন চলে গেছে, অথবা যানবাহনের সমস্যার কারণে অনেক স্পট মিস করে গেছেন। সাধারণত কক্সবাজারে আমরা 2-3 দিন অথবা 3-4 দিনের ট্যুরের সময় প্ল্যান করে আসি। সেই হিসেবে সামনেই একটা ছুটি আসতেছে, মানে ওই যে বাৎসরিক যে স্কুলের ছুটিটা হয়, তখন এখানে আসলে স্বাভাবিক সব কিছুর মূল্য হয়তো ডাবল থাকতে পারে। তো সব কিছু আগে জেনে বুঝে আসলে যেটা হবে, তো আপনার খরচ অনুযায়ী, সাধ্য অনুযায়ী আপনি অসাধারণ সুন্দর এই জায়গাটা উপভোগ করতে পারবেন। নিচে তুলনামূলক এখনও এত ভিড় না, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সাধারণ মানুষ। আর দূরে সাম্পান দেখা যাচ্ছে, আমি জানি না যে ভিডিওতে কতটুকু আসতেছে, ধরার চেষ্টা করতেছি সাম্পানে। আর এই পাশে হচ্ছে সমুদ্র, আর ওই যে একটা ব্রিজের মতো দেখা যাচ্ছে, এটা সম্ভবত এখান থেকে নৌবাহিনীর কি বলা হয়, এখান থেকে আর কি জাহাজ আর এরকম স্পট বলা হয়। খাওয়ার পরে একসাথে হবে, তাছাড়া আর হবে না, সবাই সাধারণত ক্যাব ইউজ করি না, কিন্তু কক্সবাজারের রুট আপনাকে কথা রাখতে হবে, অথবা ক্যাব থাকতে হবে, নাহলে সমস্যা করতে পারে। একটু সমুদ্রের কাছের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি ইনানি বিচে। তো কলাতলি অথবা চুগন্ধা বা ওই পাশের যে বিচগুলো আছে, এই জায়গা থেকে এই জায়গাটা অনেক সুন্দর এই কারণে যে আসলে এখানে যেহেতু একটু দূরে, কিন্তু সবাই তো কক্সবাজার ভিউ পয়েন্টে থাকে, তো এখানে আসতে গেলে যারা আসে তারা প্ল্যান করে অনেক দূরে আসতে হয় গাড়ির মাধ্যমে, সেই ক্ষেত্রে এখানে ভিজিটার তুলনামূলক কম থাকেন, এটা খুবই স্বাভাবিক। আর পরিবেশটা আমি জানি না ক্যামেরায় কতটুকু আসতেছে, মানে মাঝে মধ্যে খালি জায়গা আছে, এর পাশে আবার সমুদ্র, যখন এই জোয়ার ভাটার ব্যাপার আসে তখন এগুলো আবার থাকে না। তো অসাধারণ, অনেক মানুষ ছবি তুলতেছেন, ক্যামেরা করতেছেন, দেখাই যাচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন। আমি আসলে ভিডিওর পাশাপাশি ক্যামেরা করতেছি, একটু পরে হয়তো ভাবি যাব, তো সাথেই থাকুন। একবারে সমুদ্রের কাছে আছি, মানে আমার পা পানিতে ভিজতেছে, একবারে ক্লোজ শট যেটাকে বলে, দেখতে পাচ্ছি নিশ্চয়ই, অসাধারণ আসলে। পানিতে নামলাম, সমুদ্রের পানিতে একা আছে, প্রচুর স্রোত রয়েছে, হচ্ছে জুতা খুলে না চলে যায়, এটা একটা প্রবলেম না। এখানে প্রচুর ফটোগ্রাফার ভাইয়েরা রয়েছে, ভালো একটা মতো জায়গা। সমুদ্রের অনেকটা মানে ভেতরের অংশ আসছি, দেখাচ্ছি আপনাদেরকে। এখানে মাঝখানে অনেক জায়গা পার হয়ে এই জায়গায় আসা, এখন ওই একদম বিচের পাড়ে যাব হেঁটে হেঁটে। আর শর্টস পরে আসবেন অবশ্যই, কারণ শর্টস হাফ প্যান্ট বা 3/4 বা শর্টস না থাকলে যেটা হয় যে দিন শেষে আপনার ভিডিওটা হয়তো ভালো আসবে না। এরপর আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম সমুদ্রের দৃশ্যগুলো। তো এই কক্সবাজারে আসার পরে সবচেয়ে জরুরি যে বিষয়টা
সেটা হচ্ছে আপনার আগে থেকে ট্যুর প্ল্যান করে রাখতে হবে। যেরকম আমরা টুরিস্ট বাসে চড়ে পুরো দিনের যে একটা প্রোগ্রাম ছিল, সেটা এই বাসের মাধ্যমে একটা সিকিউর জার্নি বলা যায়, যার মাধ্যমে আমরা একদম কক্সবাজার যে মূল পয়েন্ট সেখান থেকে প্রথমে ইনানি সি বিচ, তারপরে পাটুয়ার টেক, সাবরাং পয়েন্ট, এছাড়া অনেকগুলো ভিউ পয়েন্ট আছে। সব জায়গাতে একটু একটু করে ব্রেক দেয়, প্রায় আধা ঘন্টার মতো। তো সেই সব ব্রেকে আপনি সমুদ্রের দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন এবং একদিনের জার্নিতেই পুরোপুরি আপনার কক্সবাজার ট্যুরের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মেরিন ড্রাইভ, সেই ড্রাইভ ধরে সারাদিনের ক্লান্তির পাশাপাশি চমৎকার দৃশ্য দেখে যখন আপনি ফিরবেন, তখন আপনার কাছে সম্পূর্ণ তৃপ্তিই থাকবে। মোটেও মনে হবে না যে এই সময়টা আপনার নষ্ট হয়েছে। আর এছাড়া আপনারা ভিন্নভাবেও যেতে পারেন, সিএনজি করেও যেতে পারেন, অথবা অন্যান্য যে এই ছন্দের গাড়ি আছে তার মাধ্যমে যাওয়া যায়। বাট টুরিস্ট বাসের এইসব বাসের ছাদ খোলা বাসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে ছাদের উপরে বসে সমুদ্রের দৃশ্যগুলো খুব সুন্দর উপভোগ করা যায়। তো এই ক্ষেত্রে রোদ একটা ব্যাপার, অবশ্যই ছাতা থাকলে বা মাথায় যাদের হ্যাট আছে হ্যাটগুলো ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ। আর ওভারঅল এখন যে সিজন, এই সিজনে খুবই উপযুক্ত একটা টাইম। তবে ঠান্ডার কারণে সমুদ্রে হয়তো গোসল করতে কমফোর্টেবল নাও লাগতে পারে, বাট ওভারঅল দৃশ্যগুলো উপভোগ্যই, দেখতে চমৎকার লাগে। তা আমাদের দ্বিতীয় দিনের যে আমরা একদম সকাল থেকে যে জার্নিটা শুরু করেছি, সকাল 9টা থেকে একদম সন্ধ্যা 6টা পর্যন্ত, 5টার মধ্যেই আমরা চলে আসতে পেরেছিলাম কক্সবাজারে। তারপরে আমাদেরকে চাঁদের গাড়ি করে আপনার মূল কক্সবাজারের যে মূল পয়েন্ট সেখানে নিয়ে এসেছিল, একদম সৈকতের কাছাকাছি যে জায়গাটা থেকে আমরা আসলে অ্যাকচুয়ালি বাসে উঠেছিলাম। তো টুরিস্ট বাসের জন্য আপনারা যখনই সুগন্ধা বিচে যাবেন, যেদিন যেতে চান তার আগের দিন যদি সুগন্ধা বিচের আশেপাশে যান, সেখানে মাইকিং করে ওনারা। তারপরে মাইকিং শুনে নির্দিষ্ট স্পটে চলে গেলে সেখানে আপনার নাম, মোবাইল নাম্বার এবং কয়জন যেতে চান সেগুলো যদি তথ্য দিয়ে আসেন, তাহলে পরের দিন সকাল 9টার মধ্যে সেখানে উপস্থিত হয়ে যাওয়া যেতে পারে। আর এই যে কোনো সময় কক্সবাজারে বেড়াতে গেলে সবচেয়ে জরুরি যে বিষয়টা, সেটা সবসময় মাথায় রাখতে হবে যে আসলে এখানে খাবারের পাশাপাশি সবচেয়ে বেশি বাজেট রাখতে হবে হচ্ছে আপনার বিভিন্ন ভিউ পয়েন্টগুলো দেখার জন্য। আর সতর্ক থাকতে হবে, কারণ প্রচুর পরিমাণে স্ক্যাম, বলতে গেলে প্রায় সব জায়গাতেই কম বেশি স্ক্যাম রয়েছে। ছবি যারা তুলেন তাদের মধ্যে অবশ্যই এখানে একটা নাম্বারিং দেওয়া আছে সরকারিভাবে, সেই নাম্বারিং ইউজ করতে হয়। মানে সেই নাম্বারগুলো দেখে যদি আপনারা ছবি তোলেন আলোচনার মাধ্যমে, তাহলে হয়তো দেখা যাবে যে আপনি হয়তো কোনোভাবেই ঠকে যাচ্ছেন না। আর না হয় যে কোনো মানুষ যদি মোবাইল দিয়ে ছবি তুলতে আসে বা কোনোভাবে যদি আপনাকে ছবি তোলার বা ভিডিও করে দেওয়ার কথা বলে, সেগুলো ইগনোর করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর ছবি তোলার কাছে অবশ্যই আপনারা দরদাম করে নেবেন। এখানে সাধারণত 5 টাকা বা 3 টাকা করে ছবি তোলা যায়। তবে অবশ্যই যেটা ফলো করতে হবে, সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে তারা ছবি কম করে কথা বলে একসাথে অনেকগুলো এক জায়গায় স্ন্যাপ নিয়ে নেয়। এজ এ রেজাল্ট দেখা যায় যে আপনি চুজ করার জন্য মাত্র 1 মিনিট বা 2 মিনিট সময় পান, তার মধ্যে অনেকগুলো ছবি চুজ করা যায় না। এটাও একটা মহা সমস্যা ধারণার জন্য। কাজে এই ব্যাপারে সতর্ক থাকলে নিঃসন্দেহে ঝামেলা এড়ানো সম্ভব। দৃশ্য দেখতে থাকুন, আমরা পরবর্তী অংশে আবার আপনাদের সাথে অ্যাড হবো। আরও একটা বিষয় যেটা সবসময় মাথায় রাখতে হবে, অনেকেই খাবার খুবই ভালোবাসেন। তো এখানে ফুড চয়েসের ক্ষেত্রে খেয়াল করতে হবে যে অনেক সময় দেখা যাচ্ছে ভেজে রাখে অনেকগুলো মাছ, সেগুলো খাওয়ার ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে, কারণ সেগুলো খাওয়ার পরে অনেক সময় ফুড পয়জনিং হওয়ার একটা গুরুত্বপূর্ণ সুযোগ থাকে। আর এই জন্য মাছ একদম বিচের পাশাপাশি যেখানে পাওয়া যায় সেখানে সাধারণত এরা 3 গুণ দাম বেশি বলে থাকে। তো আপনারা সতর্ক হয়ে অবশ্যই মাছ কেনার সময় যত দাম বলে তার 3 ভাগের 1 ভাগ দাম করবেন, এবং মাছগুলো নিজে সামনে থেকে দাঁড়িয়ে যদি আপনি ইয়ে করেন, ভাজার সময় যদি সামনে থাকেন, তাহলে মানে লস হওয়ার সম্ভাবনা কম। না হয় ওনারা অনেকেই যেটা করে, সবাই করে না, অনেকেই যেটা করে মাছ পুরাতন মাছগুলো বদলিয়ে দেয়, অথবা ভাজা মাছ ফেলে দিয়ে দেয় বা পচা মাছ দিয়ে দেয়। এটাও ফলো করতে হবে। আর ট্যুর প্ল্যানিংয়ে যারা, যেহেতু এখন সেন্ট মার্টিন খুলেছে বাট এটা রিজার্ভ, সেই জন্য সেন্ট মার্টিন যেতে হলে আপনার যদি 3 দিনের ট্যুর প্ল্যান থাকে, তাহলে আগে থেকেই সেন্ট মার্টিনটা বুকিং করে তারপরে সেখানে যেতে হবে। প্রথম দিন সাধারণত মানুষ যেটা করে সেটা হচ্ছে কলাতলি, সুগন্ধা বিচ, অথবা একটা যে বিচ আছে, 3টা বিচই পাশাপাশি, সেখানে মানুষ প্রথম দিন সময় কাটায়, পাশাপাশি কক্সবাজারের দৃশ্য উপভোগ করে। দ্বিতীয় দিনে শুরুতেই সাধারণত মানুষ মেরিন ড্রাইভের দিকে চলে যায়। মেরিন ড্রাইভ ঘুরে আসার পরে তার ওই দিন পুরোটাই মেরিন ড্রাইভে চলে যায়। তৃতীয় দিন যারা কক্সবাজারে থাকেন তারা অনেকেই সেন্ট মার্টিনে যাওয়ার জন্য চেষ্টা করেন। আর নতুবা তৃতীয় দিনের শুরুতে আপনি চলে যেতে পারেন হচ্ছে এখানে যে ফিশ মার্কেট আছে, শুটকির মার্কেট আছে যেটাকে বলা হয়, অথবা
বা বার্মিজ মার্কেটও একটা আছে, সেই সব জায়গায় মানুষ যে সময়টা কাটাতে পারে। আর সমুদ্রে গেলে আসলে কখনোই আপনার মনে হবে না যে আসলে সময় আপনার কাটছে না, প্রতি মুহূর্তেই মনে হবে যে অফুরন্ত সময়, বা এই সময়গুলো আপনার অসাধারণই সবসময় লাগে। হোটেলের কথা আমরা আগের ভিডিওতে বলেছি, খাবার দাবারের কথাও বলেছি। আপনি চাইলে এখানে সব খাবারের দামই মোটামুটি প্রাইস একটু বেশি থাকে, বাট একটু খুঁজে নিলে একটু ভালো মানের হোটেলের, মাঝামাঝি মানের হোটেলের মধ্যে মোটামুটি আপনি একজনের 200-300 টাকায় খাবার খেতে পারবেন। আর ভালো খাবার খেতে গেলে তো অনেক হাই লেভেলের রেস্টুরেন্ট এখানে অ্যাভেলেবেল আছে। আগেই তো বলেছি যে আসলে বেড়াতে গেলে খাবার শখের পাশাপাশি বেড়ানোরটাও গুরুত্ব দিতে হয়। তো আমরা চলে আসছিলাম সাবরাং পয়েন্টে, দেখতে থাকুন এখানে। পয়েন্টও বলে। আর একদম সীমান্তে আরও 13 কিলোমিটার ভিতরে গেলে তারপর হচ্ছে যে মিয়ানমারের সাথে যে সীমান্তটা আছে সেটা, সেখানে তো টুরিস্ট বাসগুলো আসলে ওই পর্যন্ত যায় না, এই পর্যন্তই আসে সাবরাং জিরো পয়েন্ট। দেখতে পাচ্ছেন সাগর উত্তাল বলা যায় না, বাট ঢেউয়ের গর্জন খুব স্পষ্ট শোনা যাচ্ছে। আমরা এখন এদিক দিয়ে নামবো। আর আসলে মানে কক্সবাজার এত বিশাল এলাকা, মানে কোথায় যে সুন্দর নাই সেটা যদি বলতে হয় তাহলে বলাটা আসলে মুশকিল। এত বিশাল এলাকা যে সব দিকেই আসলে সুন্দর। আর এখানে যে পাথরের যে ইয়েগুলো আছে, এগুলো বেসিক্যালি দেওয়া হয়েছে হচ্ছে যখন পানি ওঠে তখন যেন পানির ইয়েটা, ফ্লোটা নষ্ট করার, যে মানে পানির ফ্লোর কারণে যেন পাড়টা আটকে থাকে, এই জন্য আসলে এই ইয়েগুলো দরকার। তো যেটা ফলো করলাম এখানে আসার পথে, যে টুরিস্টরা অনেক সময় অনেক ধরনের কিছুটা বিড়ম্বনায় পড়েন, মানে ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে অনেক সময় অনেক কিছু করানো হয়। ধরেন কোনো একটা জিনিস অনেক মানুষ কিনতে যাচ্ছে না, তো এক প্রকার ফোর্স করা, এটা থাকবেই। সব টুরিস্ট স্পটই একই রকম। আমি আস্তে আস্তে সাগরের দিকে যাচ্ছি, গর্জন শুনতে পাচ্ছেন, মানে অসাধারণ ভিউ। এই জায়গাগুলোতে যেহেতু মানুষ খুবই কম আসে, কারণ এটা একদম টেকনাফ সীমান্তে, তো কাজেই ভিড় নাই বললেই চলে। আমরা একবারে সাগরে যাব, সেখানে যে ভিউটা নেব আর আপনাদেরকেও আমি দেখাচ্ছি। এখানে কাদামাটির একটু বিষয় আছে, একটু চিন্তা করছি যে একটু গোসল করে নেওয়া যায় কি না। আর আসলে আমি যেটা ফেস করলাম সেটা হচ্ছে, ধরেন এই কোথাও বেড়াতে আসলে বিশেষ করে শর্টস অথবা আপনার মানে কাপড় চেঞ্জ করার কিছু কাপড় আপনার ব্যাগে থাকতে হবে। না হয় যেটা হবে যে আপনার খুব ভিজতে ইচ্ছা করবে বা একটু গোসল করতে ইচ্ছা করবে, বাট আপনার কিছু করার থাকবে না, যেহেতু আপনি আপনার ড্রেস চেঞ্জ করতে পারছেন না। এটা একটা মানে আফসোসের বিষয় থেকে যায়। তো বেড়াতে আসলে অবশ্যই এই জিনিসগুলো ফলো করে আসবেন। আমি একবারে সাগরের কাছাকাছি চলে আসছি, আর একটু পরেই পা ভেজে যাবো। এখানে দেখতে পাবেন আপনারা। ভিডিওগুলো তৈরি করা আসলে বেসিক্যালি মানুষকে ইনফর্ম করা, পাশাপাশি একটা জায়গা ভিজিট করলে কী কী অনুভূতি হতে পারে সেটাও, আর সাগর যে কত বিশাল সেগুলো মানুষকে দেখানো, সব মিলিয়ে হচ্ছে আনন্দ ভাগাভাগি করে নেওয়া। আমার মাধ্যমে যদি আরেকজন মানুষ এখানে বেড়াতে আসে তাহলে সেটা পর্যটনের জন্য নিশ্চয়ই অনেক ভালো হবে। আপাতত আমি একটু এনজয় করছি, আমার ভিডিওর পরের অংশতে আবার আপনাদের সাথে দেখতে হবে। তো বন্ধুরা, এখন আছি আসলে সাবরাং পয়েন্ট বলে, টেকনাফের একদম শেষ মাথায়। তো সাগরে পা ভিজাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। অসাধারণ একটা ভিডিওতে মনে হবে যে পুরা সাগরটাই আছে, দিকে দেখানোর জন্য বলতেছি পুরায় আমার বেশি সামনে গেলে হবে না, এদিকেও দেখানোর জন্য বলি। এখানে আসতে পরে
করা পরের ভিডিওতে দেখা হচ্ছে। সেই মতো bye। এরপর আমরা চলে আসছিলাম সাবধান পয়েন্ট শেষ করতে কাটোয়া থেকে উদ্দেশ্যে যেখানে ব্যাঙ্গালোর রওনা হবো। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন দৃশ্যটা চলে যাচ্ছিলাম 50% আর কি সেটির দিকে। তো ওইখানে সাধারণত যাওয়ার পরে লাঞ্চ ব্রেক দেয়, গাড়ি থেকে 1 ঘন্টা সময় দেয়। কাটোয়া থেকে চমৎকার একটা জায়গা, সেখানে সবচেয়ে আকর্ষণীয় যেটা হচ্ছে যে কালো কালো পাথর সমুদ্রের মধ্যে অনেকগুলো উঁচু উঁচু বিভিন্ন সাইজের দেখা যায়। এই পাশগুলোতে যেটা আপনারা পাবেন সেটা হচ্ছে এই পাশের সমুদ্রগুলো অনেক পরিষ্কার ক্লিন, কারণ এখানে মানুষের আনাগোনা অনেক কম থাকে। যেহেতু মানুষ সাধারণত প্রথম দিন কলাতলি বা সুগন্ধা বিচে বেশি সময় কাটায়, এই পাশটাতে মানুষ প্ল্যান করে আসতে হয়। এজ এ রেজাল্ট এখানে কোলাহল যেরকম কম থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অনেক বেশি। এই ভিডিও চলতে থাকলে এরপরে দেখতে পারবেন আপনারা। পরবর্তী গন্তব্য সাথেই থাকুন, দেখতে থাকুন। এখন আছি আমরা পাটুয়া টেক বিচে। এটা মূলত পাথর পাথর দিয়ে ঘেরা ছিল, যদিও পাথরগুলো আসলে দেখতে একটু কালো, সেই জন্য ইয়ে লাগাতে পারছি। ওভারঅল এই বিচের সৌন্দর্য এই পাথরের কারণে। একটু পরে আমরা কাছে থেকে যেয়ে দেখবো টুরিস্টের যে বাসটা আছে, সেই বাসটা মূলত সব ভিউ পয়েন্টে এসে নামায়। এর মধ্যে এটা একটা, এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। দুপুরবেলা যারা এখনো খাওয়া দাওয়া করেনি তারা এখানে খাওয়া দাওয়া করছেন। তবে এইসব জায়গাতে স্বভাবত জিনিসপত্রের প্রাইসটা একটু বেশি থাকবে। সো টুরিস্ট বাসে উঠলে অবশ্যই এখানে নামবেন, সেখানে খাবারের বিষয়গুলো সতর্কতা অবলম্বন করা ভালো। এটার এই জায়গা থেকে আসলে পাটুয়া টেক যে বিচটা, এখানে আসলে দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক দূরে হেঁটে যাওয়া যায়। বাট স্পট যদি বলা যায় তাহলে এটাই স্পট, এখানে মানুষের সবচেয়ে ভিড় থাকে। তো আপনারা দেখতে থাকেন। পাটুয়া টেক আরেকটা সুন্দর বিচ। এটা অনেকটা জায়গা জুড়ে ক্যামেরা আসতেছে, দেখতে পাচ্ছেন। এদিকে পানির পরে সামনে অনেকখানি জায়গা খালি, খালি বলা না, আসলে ওখানে হয়তো চরের মতো। আবার ওই সামনে অনেকগুলো পাথরের মতো দেখা যাচ্ছে। তো আমি এদিকে সাগরের গর্জন দেখাতে পাচ্ছি আপনাদেরকে, পাশাপাশি হেঁটে হেঁটে যাবো ওখানে। আসলে সৌন্দর্যের তো কোথাও কোনো শেষ নাই। আপনি যেদিকে আসবেন সেদিকে আপনার কাছে সুন্দর মনে হবে। এখন আসলে ইচ্ছা করি পানির মধ্যে দিয়ে হাঁটবো, দেখি কতটুকু ডিপ। আসলে এই জায়গাটা মনে হয় সাগরের পানি যখন আটকা পড়ে, সম্ভবত এই জায়গাটা আমার মনে হয় শুকনা জায়গা দিয়েই ভালো। পরে আবার সাগরের পানি দিকে আমরা চলে যাব। এত বিশাল সমুদ্র যে আসলে এটা এক্সপ্লোর করা, মানে আপনি যত দেখবেন তত আপনাকে দেখতে ইচ্ছে করবে, দেখার যে কত শুরু কত শেষ। পাটুয়া টেক যেহেতু অনেক দূরে বাজার থেকে, সেই হিসেবে এখানে পর্যটক আর সাধারণত দিন আসে, কিন্তু তারা যে কলাতলি সুগন্ধা এইসব বিচ দেখার পরে পরের দিন মানুষ যখন বেড়াতে বের হয় তখন এই পাটুয়া টেকে আসে সাধারণত আর কি। আর সাগরের পানি জোয়ার ভাটার কারণে অনেক সময় অনেক জায়গায় উপর দিকে নামে, আবার অনেক সময় সেই জায়গাগুলোর পানি স্বাভাবিক হয়ে আসে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চরের মতো আছে, পাথরও আছে দেখা যাচ্ছে। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি যে মূল ভিউ পয়েন্টটা যেদিকে ওইখানে। আর এইখানে আসলে যতবারই আসি আসলে, মানে যতবার আসি বলতেছি, মানে সবগুলোই তো সাগর, সবগুলোই তো আসলে বিচ। তো যতই দেখি দেখার মনে হয় যে আরও মনে হয় বাকি আছে, শেষ। সাগর মানুষকে অনেক আকর্ষণ করে।
প্রত্যেক মানুষকেই আকর্ষণ করে, কাকে করে না। উনি এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে কি না সেটাও একটা কথা। ওই যে দূরে দেখা যাচ্ছে একজন জেলে, উনি মাছ ধরছেন। তো আপনারা দেখতে থাকেন, যদি আমার ভিডিওর মাধ্যমে কেউ আসেন, সাগর দেখেন, তাহলে নিশ্চয়ই আপনাদেরও আসলে পরে ভালো লাগবে। মানুষ জীবিকার সন্ধানে দেখেন সাগরের মধ্যেও এই যে জেলে এইমাত্র মাছের জন্য ছুড়ে মারলেন। আমার কাছে একটু আসবে কিনা, আমরা ওই দিকে যাবো, ওই দিকে একটু হেঁটে ঘুরে দেখবো যে পাথরের অংশটা। ঠিক আছে, সেই পর্যন্ত আবার দেখা হচ্ছে। একদম মূল জায়গা যেটা, তো এখানে দেখতে পাচ্ছেন চারদিকে কেবল পাথর আর পাথর। পাথর ডিঙ্গে অনেক মানুষের সামনে গিয়েছেন, ওখানে গোসল করতে নিশ্চয়ই অনেক আরাম লাগবে। বাট এই হচ্ছে পাটোয়াটাকে সবচেয়ে আকর্ষণীয় জায়গা, এখানে পাথরের উপরে বসে আপনি ছবি তুলতে পারবেন। তো সাথেই থাকুন, দেখি আর পরে কী আসে। সামনে সমুদ্র, আর পিছনে এই যে দেখেন, এই হচ্ছে আপনার পাহাড়, এই হচ্ছে সমুদ্র। অসাধারণ দৃশ্য আসলে। এই হচ্ছে সূর্য, আর ওই যে দেখেন ছেলেরা মাছ ধরতেছে, এই হচ্ছে পর্যটক। অসাধারণ।